হ্যালো স্টুডেন্টস, আমরা দেখলাম আগের ভিডিওতে যে হিয়া কিভাবে কনির গালে ক্রিম লাগিয়ে অত হিংসে ভালো নয় বলে চলে গেল। এরপর ঘরে ঢুকলো হরিচরণ। ও, তুই একা রয়েছিস, ওরা গেল কোথায়? কি ঝামেলা দেখতো, তোর নাম 4টে ইভেন্টে পাঠানো হয়েছিল, অথচ কোনোটাতেই নাম দেখছি না। নিশ্চয়ই গোলমাল হয়েছে কোথাও, খোঁজ নিয়ে দেখবো খন। অমিয়া ফিরলে আমার সঙ্গে দেখা করতে বলিস তো। বিরাট ধাক্কা কনির জীবনে। কনি এসেছে সাঁতার কম্পিটিশনে সাঁতার কাটতে, সেখানে এসে হরিচরণ খবর দিচ্ছে যে কি ঝামেলা দেখ, তোর নাম 4টে ইভেন্টে পাঠানো হয়েছিল, অথচ একটা ইভেন্টেও তোর নাম আসেনি। এটা কি কখনো সম্ভব? অন্য সবার নাম এসছে অথচ কনির নাম আসেনি। হরিচরণ, ধীরেন ঘোষ এরা শুধুমাত্র বালিগঞ্জের প্রশিক্ষক প্রণবেন্দু বিশ্বাসের জন্য, প্রণবেন্দু বিশ্বাস যেহেতু বলেছিলেন তার মেয়েদের তিনি উজ্জ্ব করে নেবেন, সেই জন্য কনির নাম তারা সাজেস্ট করেছিল, কিন্তু কোনোভাবে তারা কিন্তু কনির নাম আসলে পাঠাননি। হয়তো এখানে নিয়ে এসেছেন কনিকে, কিন্তু কনির নাম পাঠাননি। নইলে কখনোই সম্ভব নয় যে কনির নাম পাঠানো সত্ত্বেও কনিকে কোনো ইভেন্টে দেওয়া হয়নি। এমন একটা খুব সাধারণভাবে হরিচরণ কথাটা বললেন, কিন্তু এই কথাটাই কিন্তু কনির মনের মধ্যে একটা বিরাট মানে মারাত্মক একটা দাগ কাটলো। তার কারণ কনি তো এসেছেই সাঁতার কম্পিটিশনে সাঁতার কাটার জন্য, কিন্তু হরিচরণ একদম যেমন বেগে এসেছিল তেমনিভাবে বেরিয়ে গেল, সাধারণভাবে বলে বেরিয়ে গেল। আর থ হয়ে রইল কনি। কনি স্তম্ভিত। এত দূর এসে চ্যাম্পিয়নশিপে সে নামতে পারবে না, আর কিছু সে ভাবতে পারল না। আস্তে আস্তে একটা কান্না তার সারা শরীরটাকে ঝাঁকাতে শুরু করলো। এতদিন এত কষ্ট করে, এত দারিদ্রতার সঙ্গে লড়াই করে, এত প্রশিক্ষণ নিয়ে কষ্ট স্বীকার করে সে এসেছে এখানে চ্যাম্পিয়নশিপে নামার জন্য, আর সে এখানে এসে সেই চ্যাম্পিয়নশিপে নামতে পারবে না। প্রবল কষ্ট এবং তার সঙ্গে এই খবর তাকে স্তম্ভিত করে দিল। তাই একটা অব্যক্ত কান্না তার শরীরটাকে ঝাঁকাতে লাগছে। এখানে তার কেউ নেই, কোনো আপনজন নেই। ফাঁকা বিরাট ঘরটা একটু একটু করে ভরে উঠতে লাগলো মৃদু চাপা করুণ একটা স্বরে। আর তার মধ্যে একটা শব্দ মাঝে মাঝে ভেসে উঠছে, খিদ্দা। খিদ্দা, অর্থাৎ সে খিদ্দাকেও এখানে পাচ্ছে না, সেই খিদ্দাকেই সে যেন খুঁজছে তার এই কষ্ট দূর করার জন্য। মেয়েরা ফিরল তর্ক করতে করতে। এদিকে কনি কিন্তু স্তম্ভিত, একা, হতচকিত হয়ে বসে আছে। তার এক অব্যক্ত যন্ত্রণা মনের মধ্যে কাজ করছে। সেই সময় মেয়েরা ফিরল তর্ক করতে করতে। এবারের অলিম্পিককে মেক্সিকো না মেক্সিকো সিটি অলিম্পিক কোনটা বলা সঠিক হবে, সেই নিয়ে তাদের তর্ক। ওরা লক্ষ্যই করলো না কনিকে। হঠাৎ তীক্ষ্ণ চিৎকারে সবাই সচকিত হয়ে বেলার দিকে তাকালো। হাতে খোলা ক্রিমের কৌটো। বেলা ক্ষিপ্তের মতন বলে উঠলো, আমার ক্রিম আবার কে নিয়েছে? সেই বেলা সন্দেহ করেছিল কনিকে, সেই কনি ছিল বাড়িতে, ওরা কনিকেই দেখে গেছে, তো সেই জন্য ওরা বেলা আবার এসেই ক্রিমটাকে চেক করছে এবং সে মনে করছে যে তার ক্রিম এবার কেউ নিয়েছে। বেলা তো আর জানে না যে হিয়া এসেছে এখানে। এখান থেকে কে নিয়েছে আমি আজ বার করবই। বেরিয়ে যাওয়ার সময় যা ছিল এখন তার থেকে অনেক কমে গেছে। তো ক্রিম যতটা ছিল তার থেকে অনেকটা কমে গেছে। কে একজন বলল, ঘরে তো কনি ছাড়া আর কেউ ছিল না। অমিয়া হঠাৎ বলল, দেখ তো কনির ব্যাগটা সরিয়ে ফরিয়ে রেখেছে কিনা, অর্থাৎ অন্য কোনো কিছু করে কনি সরিয়ে রেখেছে কিনা ক্রিম খাবলা করে তুলে। বেলা ছুটে গিয়ে ক্যাম্বিসের ব্যাগটা খুলে উপুর করলো। সামান্য জিনিস কটা মেঝের উপর পড়লো। কনির খুব সামান্য জিনিস ব্যাগের মধ্যে রয়েছে। কনি বিস্ফারিত চোখে সেগুলোর দিকে তাকিয়ে, কথা বলার ক্ষমতা যেন লোপ পেয়েছে। স্বাভাবিক, তার সামান্য জিনিস সেটা সবার সামনে প্রকট হয়ে প্রকাশ পাচ্ছে, সেটা সে মেনে নিতে পারছে না এই ঘটনার আকস্মিকতায়। বেলা পা দিয়ে কনির কস্টিউমটা সরাতেই আহ বলে সে নিচু হলো কস্টিউমটা তোলার জন্য। অর্থাৎ রেগে গেছে, স্বাভাবিক, সেই কস্টিউমটা তার কাছে তার জীবন। কারণ যে যেটা নিয়ে ভাবো একজন সাঁতারু, তার কাছে কস্টিউমটা কিন্তু তার কাছে বিরাট ব্যাপার। সেই কস্টিউমটা তার কাছে দেবতার সময়, সেই কস্টিউম পরেই সে সাঁতার কম্পিটিশনে নামবে। তাই সেই কস্টিউমটাকে কেউ পা দিচ্ছে সেটা সে মেনে নিতে পারছে না, তো সেই জন্য বলে সে নিচু হলো কস্টিউমটা তোলার জন্য। বেলা সেই মুহূর্তে ওর চুল মুঠোয় টেনে মুখ উঁচু করে ধরলো। কি মেখেছিস? হ্যাঁ, হিয়ার ক্রিমটা গালে ঘষে দিয়ে গেছিলো, সেটাও অন্যমনস্কের মতন গালে ঘষে নিয়েছে। গন্ধ বেরোচ্ছে, ক্রিমের একটা গন্ধ রয়েছে, ক্রিমের তেল তেল ভাব রয়েছে, সবই রয়েছে। কি মাখা রয়েছে তোর মুখে? আবিষ্কারের উত্তেজনায় বেলার দম বন্ধ হয়ে এলো। মেয়েরা এগিয়ে এলো কনিকে ঘিরে। অমিয়া একটা আঙুল দিয়ে কনির গাল ঘষে আঙুলটা নাকের কাছে ধরে বিচারকের মতন গভীর স্বরে রায় দিল, ক্রিম। অর্থাৎ গালের থেকে ওই গন্ধটা পেয়ে ক্রিমের, যেটা যে ক্রিমের গন্ধ, সেটা রায় দিয়ে দিল অমিয়া।
আমার ক্রিম, বেলা চিৎকার করে উঠল, অর্থাৎ আমারই ক্রিম, এই কৌটো থেকেই সেই ক্রিম নেওয়া হয়েছে। তারপর ওরা সদ্য আবিষ্কৃত একটা দ্বীপের দিকে তাকিয়ে থাকা নাবিকদের মতন কনিকে যেন দেখতে লাগলো। ওদের কাছে কনি প্রতিপন্ন হলো চোর হিসেবে, তাই কনির দিকে ওরা তাকিয়ে থাকতে লাগলো। কনি পা ঝুলিয়ে খাটে বসে, মুখের বিস্ময় ভাব কাটেনি তখনও। অসহায় চোখে সকলের দিকে তাকিয়ে কিছু বলার জন্য তার ঠোঁট নড়ছে, কিন্তু বলতে পারছে না। ওকে তো ওরা সবাই ঘিরে ধরেছে, সবাই ওকে তাকিয়ে রয়েছে, ওকে চোর প্রতিপন্নই করে ফেলেছে। ও যে কিছু বলবে সেই বলার শক্তিটুকু হারিয়ে ফেলছে। ও বলবার চেষ্টা করছে কিন্তু ঠোঁট নড়ছে, কিন্তু বলতে পারছে না। ও এক অব্যক্ত যন্ত্রণা ভেতরে কাজ করছে ওর, যে ওর চোর নয়, ও এই ক্রিমটা নেয়নি, ও কোনোভাবেই নেয়নি, ওকে হিয়া লাগিয়ে দিয়ে গেছে, এই কথাটাও বলতে পারছে না ঠোঁট নেড়ে। কনি বোধহয় ফর্সা হতে চায়, একজন মন্তব্য করলো। অর্থাৎ কনির গায়ের রং নিয়ে তারা এবার শুরু করলো, তারা তাচ্ছিল্য করতে শুরু করলো। কনি যেহেতু কালো, তার সে ফর্সা হতে চায়, এইভাবে তাকে তাচ্ছিল্য ব্যঙ্গ করতে শুরু করলো। বাবা, আমি যা ভয়ে ছিলাম, বেলাদি বোধহয় আমাকেই চোর সন্দেহ করছে। অর্থাৎ অন্য আরেকজন বলে উঠলো যে আমিও বোধহয় ভয়ে ছিলাম, আমাকেই বোধহয় বেলাদি সন্দেহ করছে যে আমি ওর ক্রিম নিচ্ছি বলে। আমার পেস্টও তাহলে কে কমিয়েছে এবার বোঝা গেল। অন্য একজন বলে উঠলো তার পেস্টও কে নিয়েছে সেটা বোঝা গেল। কনি এতক্ষণে কথা বলল। হিয়া ক্রিম বার করে আমার মুখে মাখিয়ে দিয়েছে, আমি কখনো ক্রিম মাখি না। এবার কিন্তু স্পষ্টভাবে বলল যে হিয়া ওর ক্রিম নিয়ে এরকমভাবে মাখিয়ে দিয়ে গেছে, আমি কখনো ক্রিম মাখি না। ওর সেটা স্পষ্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল সবাইকে। কি বললি হিয়া? ওরা কেউ বিশ্বাসই করতে পারছে না। তার কারণ হিয়া বড়লোকের মেয়ে, তার অঢেল জিনিসপত্র রয়েছে, হিয়া যে ক্রিম নিতে পারে এটা তারা মেনে নিতে পারছে না। সেই জন্য কি করলো, বেলা ঠাস করে কনিকে চড় মারল। শুধুমাত্র তাচ্ছিল্য, অপমান, ব্যঙ্গ করছিল তা নয়, এবার গায়েও হাত তুলল বেলা। এতটা সবার সামনে তাকে ঠাস করে চড় মেরে আরো অপমানিত করলো। হিয়ার নামে অপবাদ দিচ্ছিস? জানিস ও কত বড় লোক? তোর মতো 10টা মেয়েকেও ঝি রাখতে পারে। সেই যে অমিয়া বলে এসছিল দোকানে ঝিয়ের কাজ করিস, সেরকম যেন সেখানে সেই ঝিয়ের মতনই ওকে ঝি হিসেবেই সেখানে যেন প্রতিপন্ন করার চেষ্টা। জানিস ও কত বড় লোক? তোর মতন 10টা মেয়েকেও ঝি রাখতে পারে, শেষকালে কিনা হিয়াকেই চোর বানাচ্ছিস। সত্যি বলছি বেলাদি, কোনি মানে আকুল আরতি প্রকাশ পাচ্ছে। সত্যি বলছি বেলাদি, আমায় বিশ্বাস করো, হিয়া এসেছিল, আবার বেরিয়ে গেল ওর বাবার বন্ধুর বাড়িতে, চকোলেটের আধখানা আমায় দিল, আর তোমার ক্রিমের কৌটো থেকে ক্রিম নিয়ে নিজে মাখলো আর আমাকেও মাখিয়ে দিয়ে গেল। ও পুরো সত্যি কথাটা পুরো পরিষ্কার করে বলবার চেষ্টা করছে, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করবার জন্য বসে নেই। গপ্প লেখনি, তুই মস্ত লেখক হবি। বেলার ধীর স্বরে বিদ্রুপ চাপকে উঠল। ওকে যেন গল্প লেখার একটা ছোট বাচ্চা মেয়ে, তাকে এইভাবে হেয় করছে। তাহলে তো একটা দ্বিতীয় ভাগ আগে কিনে নিতে হবে। অমিয়া তার খাটে শুয়ে মিটিমিটি হেসে বলল। অর্থাৎ কোনি পড়াশোনা জানে না, তার পড়াশোনার সঙ্গে তেমন সম্পর্ক নেই, সেটাও ওরা জানে। সেই জন্যই অমিয়া আবার তাকে ব্যঙ্গ করে বলছে তাহলে তো দ্বিতীয় ভাগ, অর্থাৎ তাকে যুক্ত ব্যঞ্জন শেখাতে হবে, তারপর তো গল্প লিখবে। অর্থাৎ আগে ভালো করে পড়াশোনা শিখে বাংলাটা তাকে শিখতে হবে, তারপর তো গল্প লিখবে। আমি সত্যি বলছি। কনির আকুল আঁকটি আবার প্রকাশ পাচ্ছে। কনির স্বর দুমড়ে মুচড়ে গেল কান্নায়। তোমরা বিশ্বাস করো, হিয়া এলে ওকে জিজ্ঞেস করে দেখো। কিন্তু ওরা আর বেশি কথা বলল না, নিজেদের মধ্যে হাসাহাসি ফিসফাস করলো কিছুক্ষণ। কনি দেওয়ালে ঠেস দিয়ে কাঠের মতন বসে। প্রণতি ভাদুরী আর ধীরেন ঘোষ ঘরে ঢুকলো। ওরা যেভাবে কনির দিকে তাকালো তাতে বোঝা গেল যে ব্যাপারটা ওদের কানেও ইতিমধ্যে কেউ পৌঁছে দিয়ে এসেছে। অর্থাৎ ইতিমধ্যে ধীরেন ঘোষ আর প্রণতি ভাদুরীর কাছেও কেউ এই খবরটা পৌঁছে দিয়ে এসেছে। কিন্তু প্রণতি ভাদুরী এসে বললেন, হিয়া না আসা পর্যন্ত তোমাদের অপেক্ষা করা উচিত ছিল। অর্থাৎ হিয়া যখন আসেনি তার আগেই বেলা থাপ্পড় মেরেছে ওকে, সেটা প্রণতি ভাদুরীর কাছে নিশ্চয়ই সেই খবরটাও গেছে। তাই তিনি বলছেন যে হিয়া না আসা পর্যন্ত কিন্তু তোমাদের অপেক্ষা করা উচিত ছিল। যাও, খেয়ে রেস্ট নাও সবাই। অমিয়া, কাল সকালে তোর 4 আর 200 হিট। যোশী ছাড়া আর কেউ তোর কম্পিটিটার নেই। যোশী মিন্স রমা যোশী। তাহলেও হিটে টাইম ভালো করতে হবে। বেলা শুনে রাখ, যোশী পড়েছে তোর গ্রুপে। চেষ্টা করবি, পাঞ্জাবের কাউর বলে একটা মেয়ে শুনলাম ভালো টাইম করে এসছে, তো হিট হবে। সেই জন্য সবাই যাও, খেয়ে রেস্ট নাও, এবং এই এই ঘটনা ঘটবে সেগুলো জানিয়ে দিচ্ছেন প্রণতি ভাদুরী না, ধীরেন ঘোষ। ধীরেন ঘোষ প্রত্যেককে নির্দেশ দিতে দিতে শেষকালে কনির দিকে তাকালো। তোর নাম যে কেন বাদ গেল বুঝছি না। বলছে তো পাঠানোই নাকি হয়নি। অর্থাৎ
একদিক থেকে স্বীকারও করে নিচ্ছে যে পাঠানো হয়নি ওর নাম। সব বাজে কথা, নিজেদের দোষ ঢাকতে এখন এইসব বলছে। অর্থাৎ সেই নিজেদের কথাটা নিজেরা যে করেনি কথা মানে কাজটা, সেই কাজটা এখান থেকে যে বলা হচ্ছে সেটাকেও ঢাকছে, বলছে যে না ওরা ভুল করছে, ওরা নিজেদের দোষ ঢাকার জন্য আমাদের নামে দোষ দিচ্ছে। আমি অবশ্য প্রোটেস্ট করেছি, দেখি কি হয়। আমি অবশ্য প্রোটেস্ট করেছি না, নাম পাঠিয়েছি, দেখি কি করা যায়, কোনো কোথাও দেওয়া যায় কিনা। তবে প্র্যাকটিসে ঢিলে দিলে চলবে না, ওটা রেগুলার করতেই হবে। অর্থাৎ তুই সাঁতার কম্পিটিশনের নাম নেই তোর ঠিকই, কিন্তু প্র্যাকটিসে কিন্তু ঢিলে দিতে পারবি না, ওটা রেগুলার করতে হবে। মন খারাপ করিস নি, ন্যাশনাল তো বছর বছরই হয়, সামনের বছর আবার আসবি। ও কিন্তু নিজের পয়সা খরচা করে এসছে, কোনো কিন্তু ক্লাব ওকে স্পন্সর করেনি, সুতরাং ওর পক্ষে কিন্তু প্রত্যেক বছর এরকমভাবে আসা সম্ভব নয়। কিন্তু ওকে এরকমভাবে বলছে যে ন্যাশনাল তো বছর বছর হয়, আবার সামনের বছর আসবি। মেয়েরা খাওয়া সেরে এসে বিছানায় শুয়েছে, এমন সময় হিয়া ফিরল। ব্যাস, কনি না খেয়ে শুয়েছিল, কনি খায়নি। এই অপমানের বোঝাও নিতে পারছিল না, ও অপেক্ষা করছিল হিয়া কতক্ষণে ফিরবে। হিয়াকে দেখা মাত্র উঠে বসে চেঁচিয়ে বলল, এই তো হিয়া এসেছে। বেলা হাত ধরে হিয়াকে নিজের বিছানায় বসিয়ে বলল, আজ একটা ব্যাপার ঘটেছে, কনি তোমাকে চোর বলেছে। হোয়াট? কনি কিন্তু একবারও ওকে চোর বলেনি, হিয়াকে কিন্তু একবারও কোথাও চোর বলেনি, বলেছে হিয়া ক্রিমটা নিয়েছে, কিন্তু ওর নামে এরকম ভাবে বলছে। হোয়াট? ঝটকা দিয়ে হিয়া উঠে দাঁড়ালো, দু চোখে আগুন নিয়ে। বসো বসো, আগে আমার কথাটা শুনে নাও। বেলা হাত ধরে টেনে হিয়াকে বসালো আবার। আমি জানি আমার প্রতি ওর জেলাস, কিন্তু এরকম নোংরা অপবাদ দেবে তো ভাবিনি। হিয়া স্বাভাবিকভাবে জানি যে ওর প্রতি হিংসে করে, কিন্তু ওকে এরকম অপবাদ দেবে হিয়া সেটা ভাবতে পারেনি। আমরাও ভেবেছি নাকি ক্রিম চুরি করে মুখে মেখে ধরা পড়ে গিয়ে বলেছে তুমি নাকি মাখিয়ে দিয়েছো। এমন বোকার মতো মিথ্যে কথা কেউ বলে? অর্থাৎ এবার সত্যি ঘটনাটা বলছে যে তুমি নাকি ওকে ক্রিম মাখিয়ে দিয়েছো, বলছে ক্রিম, তাই জন্য ক্রিম চুরি করেছে ও, এবং বলছে তোমার নামে দোষ দিচ্ছে। হিয়া থতমত খেয়ে গেল। প্রচণ্ড রাগটা মাথা থেকে বেরিয়ে যেতে যেতে যে ধাক্কাটা দিচ্ছে তা সামলে উঠে সে বলল, ক্রিম তো আমি ওর মুখে লাগিয়ে দিয়েছি। অর্থাৎ এই যে ওকে বলেছিল যে তোমাকে চোর বলেছে, সেটাতেও প্রচণ্ড রেগে গেছিল, এবং সেই রাগটা ও সামলে উঠে এবার যখন এই কথাটা শুনলো তখন ও রাগটা সামলে উঠলো, এবং রাগটা সামলেও বললো যে হ্যাঁ আমি তো ওকে দিয়ে গেছি, ক্রিমটা তো আমি ওর মুখে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমার কৌটোটা থেকে আমি মাখলাম, কনির মুখেও লাগিয়ে দিলাম, কি করবো বলো, তোমার পারমিশন নেবার তখন সময় ছিল না, কালো মেখেছিলাম। হিয়া কিন্তু খুব একদম ক্যাজুয়াল ভাবে, মানে খুব সাধারণভাবে কিন্তু কথাটা বলে গেল বেলাকে, যেন সে কোনো অপরাধী করেনি। ক্রিমটা তো আমি মেখেছিলাম, হ্যাঁ তোমাকে তো আমি দেখতে পাইনি, তো কালো মেখেছিলাম, তো ওকেও মাখিয়ে দিয়ে গেছি। এবার কিন্তু পুরো ব্যাপারটা ওদের কাছে পরিষ্কার হয়ে গেল। হিয়া ব্যাপারটা সেখানেই শেষ করে দিয়ে পোশাক বদলাতে ব্যস্ত হলো। সারা ঘর চুপ, কারোর কিন্তু আর কোথাও কিচ্ছু বলার নেই স্বাভাবিকভাবে, কারণ এতক্ষণ তারা কনিকে দুষেছে, শুধু দুষেছে তা নয়, বেলা তাকে চড়ও মেরেছে। আর চোখে পরস্পরকে দেখে নিয়ে অনেকেই ঘুমের ভান করলো, অনেকেরই কিছু আর বলার নেই, অনেকে নানা লোক নানা মন্তব্য করেছে, তাই সবাই সবাইকে দেখে নিয়ে সবাই ঘুমের ভান করছে। হিয়াকে কিন্তু কেউ কিচ্ছু বলছে না, যেটা কনিকে করেছিল। কনি যেহেতু দরিদ্র পরিবারের, গরিব পরিবারের জন্যই তাকে কিন্তু এইভাবে ওরা চোর অপবাদ দিয়েছিল, এইভাবে তাচ্ছিল্য করেছিল, ব্যঙ্গ করেছিল, নানাভাবে তাকে তার প্রতি বিষোদ্গার করেছিল। কিন্তু হিয়া মিত্রকে কিন্তু কেউ সাহস পাচ্ছে না এই ধরনের কোনো কথা বলার, তাই তারা ঘুমের ভান করলো। কনি এক দৃষ্টে হিয়ার দিকে তাকিয়ে মনে মনে সে বলল, তোমার খেয়াল খুশির জন্য আজ আমি চর খেয়েছি, খারাপ কথা শুনেছি। সে মনে মনেই কিন্তু বলছে, নিজে গজরাচ্ছে আর মনে মনে বলছে। কেবল অপ্রতিভ হয়ে চুপ করে গেছিল বেলা অপ্রতিভ হয়ে চুপ করে গেছিল। বেলা লজ্জিত, বেলার আর কিছু বলার জায়গা নেই। এখন তার রাগটা পড়লো হিয়ার উপর। বিরক্ত স্বরে সে বলল, পরের জিনিস না বলে ব্যবহারটা কিন্তু খুব অন্যায়। তোমার নয় অনেক টাকা আছে, আমার এই একটুখানি ক্রিম থেকে যদি সবাই মাখে, এবার বেলা পরিষ্কারভাবে বলছে তোমার অনেক টাকা আছে, তোমার অনেক কেনার ক্ষমতা আছে, কিন্তু আমার এই একটুখানি ক্রিম রয়েছে, তার থেকে যদি সবাই মাখে, আচ্ছা আচ্ছা নয় তোমাকে একটা কিনে দেবো, হয়েছে তো। হিয়ার কাছে সহজেই টাকা কোনো ব্যাপার না, তার কাছে টাকা হাতে আসাটা, তাই সে সহজেই বললো আচ্ছা আচ্ছা তোমাকে আমি একটা কিনে দেবো, হবে তো। হিয়া হেসে অপরাধীর মতন হাত জোর করলো। ঠিক সেই সময় কনি ছুটে এসে ওকে চড় মারল। সেই সময় কিন্তু কনি এতক্ষণ মনে মনে গজরাচ্ছিল, যখন ও বললো যে আবার কিনে দেবো, তখন এসে আর রাগ না সামলাতে পেরে দুটো চড় মারলো, হিয়াকে চড় মারলো।
হিয়া গালে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল। বিছানায় মুহূর্তে সবাই উঠে বসেছে। এই এতক্ষণ যারা ঘুমের ভান করছিল সবাই উঠে বসেছে। কনি ধীর পায়ে নিজের খাটে ফিরে এসে বসলো। আর কোনো মুখে কিন্তু বাক্য ব্যয় করলো না কনি, শুধু একটা সপাটে চড় মেরে ধীর পায়ে নিজের বিছানায় এসে বসলো। তারপরে বলল, এটা তোমার পাওনা ছিল, বেলাদিকে জিজ্ঞাসা করো, জানতে পারবে। কেন তোমাকে আমি মারলাম সেটা তোমার পাওনা ছিল, বেলাদিকে জিজ্ঞেস করো, কেন সেটা জানতে পারবে। তোমার জন্যই আমি আজ চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি। অর্থাৎ যে চড়টা আমি বেলাদির থেকে খেয়েছিলাম সেই চড়টা তোমাকে বেলাদি দিল না, উল্টে শুধুমাত্র বলল, এবং তুমি তাকে বললে ক্রিম কিনে দেবে, তাহলেই সব কিছু হয়ে গেল। সেই চড়টা কিন্তু তুমি পাওনি, তাই সেই চড়টা আমি তোমাকে মারলাম। আমি চোর বদনাম পেয়েছি, তাই বেলাদিদের জিজ্ঞেস করো, সব জানতে পারবে। কোনি একটু থেমে আবার বলল, তোমাকে আমি একটুও হিংসে করি না, আমি বস্তির মেয়ে, লেখাপড়াও জানি না, তোমার সঙ্গে পারবো কেন? তবে একবার কখনো যদি জলে পাই, তোমাকে আমি একটুও হিংসা করি না। রবীন্দ্র সরোবরে হেরে গেছিলাম বলেও কিন্তু হিংসে করি না। আমি বস্তির মেয়ে, আমার হিংসে করার সাধ্যই নেই তোমাকে। কিন্তু তোমাকে যদি একবার আমি জলে পাই, দাঁতে দাঁত চেপে বাকি কথাগুলো গুড়িয়ে দেওয়ায় কিছু শোনা গেল না। কি বলতে চাইছে আর পরিষ্কার হলো না, শুধু বোঝা গেল এক অদম্য জেদ, অদম্য প্রাণশক্তি কনির ভেতর কাজ করছে। সে যদি একবার জলে হিয়াকে তার কম্পিটিটর হিসেবে পায়, তাহলে কিন্তু সে হিয়াকে হারিয়ে দেবে। এই অদম্য জেদ নিয়ে, সে প্রতিজ্ঞা নিয়ে সে অপেক্ষা করছে। কিন্তু তার নাম এই কম্পিটিশনে দেওয়াই হয়নি, বাদ পড়ে গেছে তার নাম। তাই তার ভবিষ্যৎ কি হবে সেটা আমরা আবার পরের পরিচ্ছেদে পড়ব। ধন্যবাদ।